হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি একটা নতুন টপিক পড়াবো। টপিকটার নাম হচ্ছে অরিজিন অফ লাইফ, মানে জীবনের উৎপত্তি। কিভাবে লাইফ মানে জীবনের উৎপত্তি হয়েছিল সেটাই আজকে আমাদের পড়ার বিষয়। তো বলা হয় খুব ভালো একটা টপিক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ অবধি দেখো, তোমাদের ভালো লাগবে। বলা হয় জড় বস্তু থেকে প্রায় তোমার 3.7 বিলিয়ন বছর আগে, কত বললাম? 3.7 বিলিয়ন। ওকে, 3.7 বিলিয়ন বছর আগে জড় বস্তু থেকে বিভিন্ন রাসায়নিক উপায় প্রাণের সৃষ্টি হয়েছিল। তারপর সেখান থেকে আস্তে আস্তে ইভলিউশন হয়ে হিউম্যান এসেছে। ঠিক আছে, হিউম্যানের উৎপত্তি হয়েছে। তো লাইফ সৃষ্টি হওয়ার আগে আমাদের আর্থ সৃষ্টি হয়েছে, আমরা জানি। তো এই পরপর কিছু স্টেপ আছে, যেই স্টেপ অনুযায়ী কি হয়েছে না, জীবনটা সৃষ্টি হয়েছে, লাইফটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই জীবন সৃষ্টির ব্যাপার নিয়ে একটা তত্ত্ব আছে, যেই তত্ত্বটাকে বলা হয় জৈব রাসায়নিক তত্ত্ব। ওকে, জৈব রাসায়নিক তত্ত্ব বেসিক্যালি এটা হচ্ছে দুটো বিজ্ঞানীর মতবাদ, যারা স্পেসিফিক্যালি এই পুরো ব্যাপারটার ওপর রিসার্চ করেছিলেন। বিজ্ঞানী দুজন হলেন ওপারিন এবং হ্যালডেন। কি বললাম নামগুলো একটু মনে রাখবে, ওপারিন ও হ্যালডেন। ওকে, এই দুজন বিজ্ঞানীর মতবাদ অনুসারে যখন সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, সেই সময় পৃথিবীতে মানে পৃথিবীর পরিবেশে বিভিন্ন রকমের অজৈব রাসায়নিক উপাদান ছিল। সেটা মৌল, যৌগ, বোধ, বিভিন্ন রকমের অজৈব রাসায়নিক উপাদান ছিল, যেগুলো থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে প্রথমে সরল যৌগ, তারপর জটিল যৌগ, এবং এখান থেকে পরবর্তীকালে প্রাণের উৎপত্তি ঘটেছিল। ঠিক আছে, তো এই মতবাদটাকে বলা হয় ওপারিন হ্যালডেন মতবাদ বা জৈব রাসায়নিক তত্ত্ব। আমি আরেকবার বলছি, যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেই সময় বিভিন্ন পৃথিবীর পরিবেশে যে বিভিন্ন রকমের অজৈব রাসায়নিক উপাদান ছিল, সেই অজৈব রাসায়নিক উপাদানগুলোই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে ধাপে ধাপে সরল যৌগ, তারপর জটিল যৌগ, এবং তারপরে প্রাণের উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, মানে আগে এইগুলো হয়েছিল, তারপর সবার শেষে প্রাণের উৎপত্তি হয়েছিল। এবার যদি আমরা এই পুরো ধাপটাকে দেখি, তো বিজ্ঞানী ওপারিনের বক্তব্য যেটা ছিল সেটা হলো যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলো থেকে কিন্তু ধীরে ধীরে জটিল যৌগ সৃষ্টি হয়েছিল, এবং এইগুলো বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি এবং মহাজাগতিক রশ্মির বিকিরণের ফলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওপারিনের বক্তব্য। সালটা ছিল 1920। ঠিক আছে, এবার আমরা এর ধাপগুলো দেখব, মানে একদম স্টেপ বাই স্টেপ আমরা পড়ব। প্রথম ধাপ কি? লাইফ তো অনেক পরে হয়েছে, তার আগে আমাদের আর্থ সৃষ্টি হয়েছে। তাহলে প্রথম স্টেপটার নাম হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং প্রাচীন পরিবেশ। তো আমরা জানি আজ থেকে প্রায় 4.6, কোনো জায়গায় হয়তো 4.5 দেবে, কোনো জায়গায় 4.3 দেখবে। তো আমি যেখান থেকে পড়েছি সেটাই তোমাদের বলছি। প্রায় তোমার 4.6 বিলিয়ন বছর আগে মহাজাগতিক বিস্ফোরণের ফলে সূর্য থেকে এই পৃথিবী সৌরজগতের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে,
তো আমরা জানি যে প্রথম অবস্থাতে পৃথিবী খুবই গরম ছিল, প্রায় তোমার টেম্পারেচার ছিল 5000 থেকে 6000। তারপর আস্তে আস্তে এটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে প্রথম কি তৈরি হয়েছিল বলো তো? সমুদ্র তৈরি হয়েছিল। পৃথিবীর 3 ভাগে কিন্তু জল মানে সমুদ্র, আর 1 ভাগ স্থল। তো সবার প্রথমে সমুদ্র তৈরি হয়েছিল। সমুদ্র তো তৈরি হয়েছিল, কিন্তু সেই সময় জলটা কিন্তু ফুটন্ত অবস্থায় ছিল। জলটা সবসময় ফুটন্ত অবস্থাতেই ছিল, ঠিক আছে, ঠান্ডা ছিল না, ফুটন্ত অবস্থাতেই ছিল। আর সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। অক্সিজেন অনেক লেটে এসেছে, যেটা আমরা নিই পরিবেশ থেকে, যে অক্সিজেনটা আমরা নিই সেটা অনেক পরে এসেছে। প্রথম দিকে কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয়, প্রথম দিকে কিন্তু কোনো মুক্ত অক্সিজেন কিন্তু ছিল না। তাহলে কি ছিল? বিভিন্ন রকমের বিজারণধর্মী গ্যাস ছিল, লাইক হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প, ঠিক আছে। এছাড়াও কিছু কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের যৌগ ছিল, যেমন হচ্ছে তোমার মিথেন, সায়ানোজেন, সায়ানাইড, এইগুলো। বাট এইগুলো সবই তোমার গ্যাসীয় অবস্থায় ছিল। তো সেই জন্য বলা হয় পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী। এইগুলো না একটু মনে রাখবে, পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী। সেখানে সব তোমার বিজারণধর্মী গ্যাসগুলোই ছিল, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, তোমার সায়ানাইড, সায়ানোজেন, ঠিক আছে। কোনো মুক্ত অক্সিজেন কিন্তু সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। তো সেই জন্য বলা হয় পৃথিবীর পরিবেশটা ছিল বিজারণধর্মী। এই হলো প্রথম পয়েন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসছি নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বিবর্তন। দেখে নিই কি বলেছে এই পয়েন্টটাতে। আমি প্রথমেই বললাম বিজ্ঞানী ওপারিন হ্যালডেনের মতবাদ অনুসারে সরল যৌগ থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবন সৃষ্টির উপযোগী জটিল যৌগের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে বিজ্ঞানী ওপারিন কেমোজেনি নামে অভিহিত করেছিলেন, যেহেতু এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল মানে জীবনের উপযোগী জটিল যৌগের সৃষ্টি হয়েছিল। সেই জন্য বিজ্ঞানী ওপারিন এই ব্যাপারটাকে নাম দিয়েছিলেন কেমোজেনি বিবর্তন, ঠিক আছে। তাই এটা কার নাম অনুসারে হয়েছে, মানে কে এই নামটা দিয়েছিল? ওপারিন, ঠিক আছে, ওপারিন। তো এই কেমোজেনি বিবর্তনটা কিভাবে হয়েছিল, কিভাবে তোমার সরল যৌগ তৈরি হলো, কিভাবে সেখান থেকে জটিল যৌগ তৈরি হলো। তো এর জন্য এর আন্ডারে দুটো স্টেপ আছে। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে তোমার সরল যৌগের সৃষ্টি। তো প্রথমে সরল যৌগের সৃষ্টি হয়েছে, তারপরে সেখান থেকে আস্তে আস্তে জটিল যৌগের সৃষ্টি হয়েছে। তো সরল যৌগের সৃষ্টিটা কিভাবে হয়েছিল? তো প্রথম দিকে পৃথিবী খুব গরম ছিল, টেম্পারেচার একদম 5000 থেকে 6000 অবধি ছিল। তারপর পৃথিবীকে ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো। বেশ, এই ধীরে ধীরে তার তাপমাত্রা যখন হ্রাস করছে, মানে পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, সেই সময় সর্বপ্রথম কোন যৌগটা তৈরি হলো না, কোন জৈব যৌগটা তৈরি হলো? হাইড্রোকার্বন। তাহলে যদি বলে পৃথিবীতে সৃষ্ট প্রথম জৈব যৌগ কি, তোমরা জেনে গেলে কি নাম সেটা? হাইড্রোকার্বন। কিভাবে সৃষ্টি হয়েছে? নামের মধ্যেই রয়েছে, কোশ্চেন মানে অ্যান্সারের মধ্যেই রয়েছে অ্যান্সার না। কার্বন আর হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে সবার ফার্স্ট জৈব যৌগ তৈরি করলো কি না? হাইড্রোকার্বন। বেশ, এবার এটা তো সবার প্রথম। এরপর আস্তে আস্তে বিভিন্ন রকমের সরল জৈব যৌগ তৈরি হতে লাগলো। কি সেইগুলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর তোমার রাইবোজ,
ঠিক আছে, এইগুলো হচ্ছে সব সরল শর্করা তৈরি হলো। এর পাশাপাশি তোমার ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন এইসবের সৃষ্টি হলো। ঠিক আছে, তো এই হলো সরল যৌগের সৃষ্টি। ঠিক, এবার এই সরল যৌগগুলোই কি হলো না, ধীরে ধীরে ঘনীভবন হলো এবং বিভিন্ন জটিল বিক্রিয়ার দ্বারা নানান জটিল যৌগের সৃষ্টি করলো। তাই সবার প্রথমে সরল যৌগ তৈরি হলো, তারপর সেখান থেকে কি তৈরি হলো না, তোমার জটিল যৌগের সৃষ্টি হলো। এই সরল যৌগগুলোই বিভিন্ন জটিল বিক্রিয়ার দ্বারা নানা রকমের জটিল যৌগের সৃষ্টি করতে লাগলো। ফর এক্সাম্পল, শ্বেতসার, গ্লাইকোজেন, প্রোটিন, তোমার লিপিড, প্রোটিনয়েড, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত জটিল যৌগের সৃষ্টি হতে লাগলো। এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন আসবে যে ম্যাম এইগুলো কোথায় সৃষ্টি হলো? এইগুলো সব সমুদ্রের জলে সৃষ্টি হয়েছিল। এই সমস্ত জৈব যৌগগুলোই কিন্তু ওই ফুটন্ত সমুদ্রের জলে সৃষ্টি হয়েছিল। সেই জন্য এইটাকে বলা হয় হ্যালডেন স্যুপ বা উত্তপ্ত তরল স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ। যেহেতু এইসব জৈব যৌগের সৃষ্টি ওই ফুটন্ত সমুদ্রের জলই হয়েছিল, সেই জন্য এটাকে বলা হয় হ্যালডেন স্যুপ। ভেরি ইম্পর্টেন্ট নামগুলো, হ্যালডেন স্যুপ বা তোমার হ্যালডেন স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ। ঠিক আছে, প্রিবায়োটিক স্যুপ বা আরেকটাও নাম আছে উত্তপ্ত তরল স্যুপ। বোঝা গেল? তাহলে আশা করছি এত অবধি কোনো সমস্যা নেই। তাহলে এটা তো গেল কেমোজেনি বিবর্তন। কিভাবে আমরা তাহলে কেমোজেনি বিবর্তনে কি জানলাম, যে কিভাবে সরল যৌগ তৈরি হলো, তারপর সেখান থেকে কিভাবে জটিল যৌগ তৈরি হলো। এবার 3 নম্বর স্টেপ, যেটা হচ্ছে আদি কোষের উৎপত্তি। দেখো, একটা কোষ থেকেই তো সেল ডিভিশন হয়ে দুটো থেকে তিনটে থেকে চারটে এইভাবে তৈরি হয়, কিন্তু এই প্রথম কোষটা ওটাও তো তৈরি হয়েছিল। তো ওটা কিভাবে তৈরি হয়েছিল এটা এবার আলোচনা করব। তাই 3 নম্বর স্টেপ হচ্ছে আদি কোষের উৎপত্তি বা প্রোটোবায়ন্টের উৎপত্তি। তাহলে এই আদি কোষের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? একটু আগে আমরা কি পড়লাম কেমোজেনি বিবর্তনে, না সরল যৌগ তৈরি হয়েছিল, তারপর সেখান থেকে জটিল যৌগ তৈরি হয়েছিল। কোথায় এগুলো সব তৈরি হয়েছিল? ওই সমুদ্রের ফুটন্ত জলে। ঠিক আছে, তো ওই আদিম পৃথিবীতে ওই উত্তপ্ত সমুদ্রের জলে ওই সরল আর জটিল জৈব থেকে কিন্তু প্রথম আদি কোষের উৎপত্তি হয়েছিল। তাহলে বোঝা গেল কিভাবে আদি কোষের উৎপত্তি হয়েছিল, না ওই সরল আর জটিল যৌগ থেকে ওই উত্তপ্ত সমুদ্রের জলে কিন্তু প্রথম আদি কোষের উৎপত্তি হয়েছিল, যেটাকে বলা হয় আদি কোষ, যেটাকে বলা হচ্ছে প্রোটোবায়ন। তারপর সেখান থেকে তোমার প্রকৃত কোষের উৎপত্তি হয়েছিল, যাকে বলা হয় ইওবায়ন্ট। তাহলে কোথা থেকে তৈরি হয়েছিল? না ওই সরল আর জটিল যৌগ থেকে তৈরি হয়েছিল, তারপর সেখান থেকে তৈরি হয়েছিল তোমার প্রকৃত কোষ। এবার এই যে কোষের উৎপত্তি, এখানেও কিন্তু এটা নিয়েও কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতবাদ আছে। প্রথম আছে বিজ্ঞানী সিডনি ফক্স। তো সিডনি ফক্সের মতে প্রায় তোমার 3.7 বিলিয়ন বছর আগে উত্তপ্ত সমুদ্রের জলে কিছু গঠন সৃষ্টি হয়েছিল, যার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। উনি নামটা দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, মাইক্রোস্ফিয়ার। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিডনি ফক্স। ঠিক আছে, সিডনি ফক্স।
বিজ্ঞানী, ঠিক আছে। মাইক্রোস্ফিয়ার নামক গঠন সৃষ্টি হয়েছিল। এই গঠনটা কিরকম ছিল? গোলাকার ছিল, দ্বিস্তর ছিল, মানে দ্বিস্তর ফসফোলিপিডের আবরণীযুক্ত ছিল, আর ভেতরে প্রোটিনের একটা ব্যাপার ছিল যেটাকে বলা হয় প্রোটিনয়েড। তাহলে কি ছিল? মাইক্রোস্ফিয়ারের গঠনটা তোমার গোলাকার ছিল আর দ্বিস্তর ছিল, দ্বিস্তরীয় তোমার ফসফোলিপিডের আবরণী যুক্ত ছিল, ফসফোলিপিডের আবরণী যুক্ত ছিল। আর ভেতরে কি ছিল না? একটা প্রোটিন ছিল যার নাম হচ্ছে প্রোটিনয়েড, ঠিক আছে। প্রোটিনয়েড এটা হচ্ছে সিডনি ফক্সের মতবাদ অনুসারে, ঠিক আছে, যার নাম উনি দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার। এবার ওপারিনের মতে সেই সময় সমুদ্রের ওই ফুটন্ত জলে কি গঠন ছিল না, যে গঠনটা উনি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে কোয়া সার্ভেট। কি বললাম নামটা? কোয়া সার্ভেট, ঠিক আছে, কোয়া সার্ভেট। তো এই গঠনটা কিরকম ছিল? এটা ছিল কলয়েড ধর্মী, দ্বিস্তরীয় ফসফোলিপিডের আবরণযুক্ত। বাট মাইক্রোস্ফিয়ারের ভেতরে কি শুধু প্রোটিনয়েডের একটা লেয়ার ছিল, কিন্তু এর ভেতরে ছিল তোমার প্রোটিন তো ছিলই, তার সাথে কিন্তু শর্করাও ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি কি পয়েন্টগুলো পেলাম? এখানে আমরা পয়েন্ট পেলাম কলয়েড ধর্মী আর সেম তোমার দ্বিস্তরীয়। তাহলে কোয়া সার্ভেটের গঠনটা কি ছিল? কলয়েড ধর্মী, দ্বিস্তরীয়, তোমার ফসফোলিপিড যুক্ত আবরণ, আর ভেতরে ছিল প্রোটিন আর শর্করা। তো এই জিনিসটাকে তোমার মেন ধরা হয়। এটা হচ্ছে ওপারিনের মতে, অ্যাকর্ডিং টু ওপারিন। তো বলা হয় এই কোয়া সার্ভেটের সাথে পরবর্তীকালে আরএনএ যুক্ত হয়ে তোমার আদি কোষের সৃষ্টি হয়েছিল। তাহলে এর সাথে আরএনএ যুক্ত হয়ে তোমার কি তৈরি করে না? আদি কোষ। বিভিন্ন বিজ্ঞানীর তো বিভিন্ন মতবাদ ছিল, তো ওপারিনের এই কোয়া সার্ভেট ব্যাপারটাকেই তোমার মানা হয় যে এর সাথে পরবর্তীকালে আরএনএ যুক্ত হয়ে আদি কোষের সৃষ্টি হয়েছিল, এবং এর মধ্যে কিন্তু জীবনের বিভিন্ন ধর্মগুলো প্রেজেন্ট ছিল। তাহলে বোঝা গেল আদি কোষের উৎপত্তি কিভাবে হয়েছিল। ওকে, এবার যে নেক্সট পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমার নগ্ন জিনের উৎপত্তি কিভাবে হয়েছিল। তো আদিম পৃথিবীতে তোমার প্রায় 370 কোটি, হ্যাঁ ওরকমই হবে, 370 কোটি বছর আগে কি সৃষ্টি হয়েছিল না? নিউক্লিক অ্যাসিড আর পলিনিউক্লিওটাইড সৃষ্টি হয়েছিল। তো এখান থেকে প্রথমে তোমার আরএনএ সৃষ্টি হয়, আর এই স্বপ্রজননশীল প্রোটিনবিহীন আরএনএটাকেই বলা হয় নগ্ন জিন, ঠিক আছে। তোমরা তো জানো প্রোটিনবিহীন আরএনএকে নগ্ন জিন বলা হয়। তো এটা কিভাবে হয়েছিল না? প্রথমে সৃষ্টি হয়েছিল তোমার নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে পলিনিউক্লিওটাইড, তারপর সেখান থেকে আরএনএ সৃষ্টি হয়। তো এই স্বপ্রজননশীল প্রোটিনবিহীন আরএনএটাকে বলা হয় নগ্ন জিন। তাহলে ক্লিয়ার হলো নগ্ন জিনের উৎপত্তিটা। এবার যে লাস্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে জীবনের উৎপত্তি। এবার তাহলে এতক্ষণ তো সবার লাস্টে আমি প্রথমেই বললাম সবার লাস্টে লাইফ সৃষ্টি হয়েছিল, তার আগে এত কিছু হয়েছিল পৃথিবীতে। এবার লাস্ট পয়েন্টটা হচ্ছে জীবনের উৎপত্তি বা বায়োজেনি। তো এই জীবনের উৎপত্তিতেও বিভিন্ন রকমের স্টেপ আছে। তাহলে সবার প্রথমে কি তৈরি হয়েছিল না? তোমার প্রোটোবায়ন থেকে সৃষ্টি হয়েছিল এককোষী জীব। তো বলা হয় প্রায় 3.5 বিলিয়ন বছর আগে প্রোটোবায়ন থেকে সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম এককোষী জীব
বা ইওবায়ন্ট। এরা ছিল, তাহলে এককোষী জীব কি, এরা অবাধ শ্বসন করে, তো এরা ছিল অবাধ শ্বসনকারী পরভোজী ব্যাকটেরিয়া, ঠিক আছে, সাধারণত সালফার ব্যাকটেরিয়া বলা হয়। পরবর্তীকালে তারপর আরও মানে এখনকার সময় ধরলে 1.9 বিলিয়ন বছর আগে কি তৈরি হলো না, কিছু সালোক সংশ্লেষ সক্ষম নীলাভ সবুজ শৈবালের সৃষ্টি হলো। তার মানে এখন থেকে ধরলে 3.5 বিলিয়ন বছর আগে তোমার প্রোটোবায়ন্ট থেকে প্রথম এককোষী জীবের সৃষ্টি হয়েছিল, যারা ছিল অবাধ শ্বসনকারী পরভোজী ব্যাকটেরিয়া। তারপর আজ থেকে ধরলে 1.9 বিলিয়ন বছর আগে তোমার ফার্স্ট কি তৈরি হলো না, সালোক সংশ্লেষে সক্ষম নীলাভ সবুজ শৈবাল। তারপর এরা জলেই তৈরি হয়েছিল, তো এরা তখন সৃষ্টি করলো না মুক্ত অক্সিজেন, কারণ ফটোসিনথেসিস হচ্ছে তো, তাই না, জল বিশ্লিষ্ট হয়ে তো অক্সিজেন তৈরি হয়। তো এখান থেকে তোমার এরাই কি করলো না, জলকে বিশ্লিষ্ট করে, তার মানে এতক্ষণ অবধি কিন্তু অক্সিজেন ছিল না, অক্সিজেন সবার লেট করে এসেছে, সবার লেট করে আর্থে এসেছে অক্সিজেন। যখন এই শৈবালটা তৈরি হলো, তো এরাই কি করলো না, জলকে বিশ্লিষ্ট করলো এবং সেখান থেকে মুক্ত অক্সিজেন উৎপন্ন করে বায়ুমণ্ডলে মিশিয়ে দিল। আর অক্সিজেন চলে এলে তো অটোমেটিক্যালি লাইফ তৈরি হয়ে যাবে। তারপর সেখান থেকে ধাপে ধাপে জলজ উদ্ভিদ, তারপর এককোষী ইউক্যারিওটিক জীব যাদেরকে আমরা প্রোটিস্টা বলি, অ্যান্ড দেন সেখান থেকে উদ্ভিদ আর প্রাণীদের উৎপত্তি হলো। বোঝা গেল? এই হলো তোমার অরিজিন অফ লাইফ। আশা করি পুরোটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার তোমরা কি করবে না, আমি যে পয়েন্টগুলো বললাম সেইগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে। যখন আমার এই ভিডিওটা দেখবে আর আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে নেবে। চেষ্টা করলাম সহজ করে বোঝানো, কারণ এগুলো একটু বোরিং চ্যাপ্টার, তো সেই জন্যই আমি সহজ করে একদম বোঝানোর চেষ্টা করলাম। এরপর তো তোমরা বই তো পড়বে, আর একটু ভালো করে তোমরা ব্যাপারগুলো তোমাদের কাছে পরিষ্কার হবে। তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস অরিজিন অফ লাইফ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ক্লাসে আমরা দেখি এরপরে কি টপিক আছে সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।